জয় হিন্দ ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে যাদের মক টেস্টের নাম্বার 80, 90 বা 100 ঘরে আটকে যাচ্ছে বা কারো কারো 70 ঘরে আটকে যাচ্ছে, তো মক টেস্টের নাম্বার কেন বাড়ছে না? সিলেবাস হয়তো অনেকটাই কমপ্লিট আছে বা অনেকের কমপ্লিট আছে, তারপরেও তোমার মক টেস্টের নাম্বার কেন 80, 90 বা 100 নিচেই থেকে যাচ্ছে? এর পিছনে কিছু কারণ আছে এবং এই কারণগুলো তোমাকে আগে খুঁজতে হবে যে কোন কারণগুলোর জন্য আমার মক টেস্টে নাম্বার আসছে না। এই পুরো জিনিসটাই আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। আর ভিডিওটি দেখার আগে একটা প্রমিস আমাকে করতে হবে তোমাদের, যে আমি যে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো যদি তোমার মধ্যে খামতি থাকে তাহলে তোমাকে সেগুলো কারেক্ট করতে হবে এবং নিজের যে মেন্টালিটি আছে একটু হলেও চেঞ্জ করতে হবে। মানে এক কথা, নিজের প্রিপারেশন স্ট্র্যাটেজি অল্প হলেও চেঞ্জ করতে হবে। যদি আমার বলা পয়েন্টগুলো তুমি নিজের উপর মানে পুট অন করতে পারো বা নিজের যে ভুল ভ্রান্তিগুলো আছে চেঞ্জ করতে পারো, তবেই বলবো ভিডিওতে আগে যাও, অন্যথায় ভিডিও দেখে তোমার কোনো লাভ হবে না। কারণ আমি যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো তোমরা ভুল করছো, আর সেই ভুলগুলোই আমি হাতে ধরিয়ে দেবো, আর কিচ্ছু না। এই ভুলগুলো অনেকেই করে, কিন্তু যারা পাস করে, সিলেকশন নয়, যারা টপার হয়, তারা এই ভুলগুলোকে রেকটিফাই করে এক্সামের আগে। দেখো, প্রথম পয়েন্ট যেটা আছে, এই যে একটা স্ট্র্যাটেজির কথা বলছি, শোনো, এই যে একটা স্ট্র্যাটেজির কথা আমি তোমাকে বলছি, R+H 80/80, এটা কি ক্রিস্টাল ক্লিয়ার? তোমাকে আমি এটা জানাবো এটা কি আছে। তারপরে এক এক করে এই দেখো, এইভাবে পয়েন্ট আমি লিখে নিয়েছি, পয়েন্ট পুরো লেখা আছে। এইভাবে আমি তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কি কি ভুলগুলো তোমরা করছো, আর এই ভুলগুলোই কিন্তু তোমাকে রেকটিফাই করতে হবে এই লাস্ট 15 দিন 12 দিন যাই আছে। বোঝা গেল ব্যাপারটা? চলো শুরু করছি একবারে। দেখো, প্রথম পয়েন্টটাই বলেছে ফাইন্ড ইওর মিস্টেকস। ফাইন্ড ইওর মিস্টেকস মানে কি? দেখো, মনে করো তুমি মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দেওয়ার পর দেখলে যে তুমি অ্যাটেম্প করলে ধরো 75টা কোশ্চেন, তার মধ্যে ধরো 10টি কোশ্চেন ভুল হলো, তাহলে কয়টি ঠিক হলো? 65টি। এই যে 10টি কোশ্চেন তোমার ভুল হলো, এই 10টি কোশ্চেন কি তোমায় খুঁজতে হবে যে কোন সেকশন থেকে ভুল হলো, কোন চ্যাপ্টার থেকে ভুল হলো, আর যে ভুলগুলো হচ্ছে সেগুলো কি রিপিটেডলি একই ভুল হচ্ছে, সেই জায়গাটা সবার আগে জাস্টিফাই করো। সেই জায়গাটা সবার আগে দেখো যে আমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো কিসে ভুল হচ্ছে, ম্যাথে অথবা জিকেতে। মোস্ট অফ দ্য স্টুডেন্টের যে ভুলগুলো বেশি হয় সেগুলো হয় ম্যাথ এবং জিকে। ঠিক আছে, মানে জিকে যারা বেশি অ্যাটেম্প করে তাদের বেশি ভুল হয়, আর ম্যাথেও অনেক বেশি ভুল হয় যদি তোমার একটু কনসেন্ট্রেশন এদিক ওদিক হয় বা টাইম কম থাকে। হিন্দি রিজনিং এ কি হয়? হিন্দিটা মোটামুটি ঠিক আছে, রিজনিং এ সিলি মিস্টেক হয়। তো তোমার ফার্স্ট প্রায়োরিটি যেটা হবে, প্রথমেই তুমি নিজের ভুলগুলো দেখো যে কোথা থেকে ভুলগুলো হচ্ছে। রিজনিং এ তুমি 18টা 20টা বা 20তে 20 করছো, দু একটা সিলি মিস্টেক হচ্ছে, ওই সিলি মিস্টেক গুলোকে ধরো যে কোন টাইপের কোশ্চেন গুলো আমার সিলি মিস্টেক হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? প্রথম পয়েন্টটা সেটা আগে জাস্টিফাই করো যে এক্সামে মক টেস্টে আমার কোন সেকশনের কোন ধরনের কোশ্চেন গুলো বেশি আসছে, মানে ভুল হচ্ছে। সেই ভুলগুলোকে বারবার বারবার মার্ক করো, আর সেই চ্যাপ্টারগুলো বারবার বারবার রিভিশন করো, যাতে দ্বিতীয়বার আর এই ভুলগুলো না আসে। একই ভুল বারবার যদি করো তাহলে কি বলো, তোমার মক টেস্ট কিন্তু ভালো হবে না। নেক্সট বলেছে আর্ট অফ স্কিপিং। আর্ট অফ স্কিপিং, ঠিক আছে? এই স্কিপিং মানে কি? এই যে দৌড়ানো স্কিপিং না, এটা মানে হচ্ছে কোনো কিছুকে ছেড়ে দাও। এক্সাম যখন দেবে কিছু কোশ্চেন আসবে যেগুলো তোমার জন্য না, সেগুলো তোমার রাস্তার বাধা, সেগুলো অ্যাটেম্প করলেই তোমার ভুল হবে। সেটা দেখে লোভ হবে যেটাতে আমি এটা দেই, হতে পারে দেওয়া মাত্র কিন্তু তোমার ভুল হয়ে যাবে, আর তোমার মানে কি বলবো সিলেকশনের বাধা এটাই হবে। দেখবে গিয়ে যে যে কোশ্চেনগুলো তুমি পারতে ওগুলো দিয়ে তোমার কাট অফ ক্লিয়ার হতো। অনেক স্টুডেন্ট হয়তো গতবার যারা দিয়েছে এরকম হয়েছে, বাট নেগেটিভ মার্কিং এর চক্করে পড়ে ভুল হয়ে গিয়েছে বা নিচে নেমে গিয়েছে। অনেকে রিলেট করতে হবে এই ব্যাপারটা। যদিও জিডিতে নেগেটিভ মার্কিং অনেক কম, সেই পয়েন্টটাও আমি লাস্টে আলোচনা করবো যে তুক্কা যদি দিতে হয় কিভাবে দেবে, কাদের দেওয়া উচিত, কতটা দেওয়া উচিত। বোঝা গেল? আর্ট অফ স্কিপিং, এটাকে আমি স্টার মার্ক করবো। এই দুটা পয়েন্টকে খুব গুরুত্বপূর্ণ, এই ভাইটাল দুটো পয়েন্ট। কোন একটা কোশ্চেন আসলো, আমার রিজনিং এর একটা কোশ্চেন আসলো,
তুমি ভাবলে যে রিজনিংটা আমার হবে, 20তে 20টা রিজনিং তুমি পারো, 20তে 20টাই যদি করতে হয় ফার্স্ট চান্সেই 20টা করার দরকার হয় না। 4-5টা কোশ্চেন একটু ট্রিকি হয়, একটু টাইম টেকিং হয়, তাদেরকে স্কিপ করো, তাদেরকে স্কিপ করো। কারণ এক্সামটাকে ভেঙে ভেঙে করো। 1 ঘন্টার মধ্যে 35-40 মিনিটের মধ্যে পুরো 80টা কোশ্চেন দেখে যাও, 80টার মধ্যে যেগুলো ইজি করে ফেলো, তাহলে বাকিগুলো বলে করবো না করবো সেগুলো স্কিপ করবো। কিন্তু যদি পর 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 করতেই থাকো, যেগুলো একটু টাইম থেকে ওগুলো করছো, তাহলে কি হবে, তোমার সময়টা অনেক বেশি চলে যাবে, পরের দিকে সেগুলো দেখে রিভাইজ করে কম সময় নামাতে পারবে না। বোঝাতে পারলাম মানে স্কিপ করার যে মেন গুরুত্বটা কি? কারণ তোমার এক্সাম 40 মিনিট হয়েছে, তোমার কোশ্চেনও 60-65টা হয়ে গিয়েছে, তুমি দেখছো আমার নাম্বারও ভালো হয়েছে, তাহলে মাথা তখন রিল্যাক্স থাকবে। তখন তুমি কি করবে, বাকি কোশ্চেন যে 10টা 12টা আছে সেগুলোর মধ্যে আসলে তোমার দেখতে পারবে যে তোমার অ্যাকুরেসি বেটার হবে, যেটা 2 মিনিটে আগে নামতো ওটা এখন 1 মিনিটে নামবে। কারণ কি, মাথা থেকে প্রেশারটা সরে গিয়েছে। বোঝা গেল ব্যাপারটা? এটাই। নেক্সট পয়েন্ট বলছে নতুন জিনিস পড়া এখনই বন্ধ করো। এই যে পয়েন্টটা আছে না ভাই, এই কথাটা আমি বলছি তোমাকে, এটা যারা নতুন তারা বলবে কি বলছো যে পড়া এখনই বন্ধ করতে বলছে নতুন জিনিস, কিন্তু যারা এক্সাম বারবার দিয়েছো, কয়েকবার দিয়েছো, যারা একটু এক্সপিরিয়েন্স, তারা এটা পয়েন্টটা রিলেট করতে হবে। আমি কি বলছি, তুমি এখনো যদি নতুন জিনিস পড়ে যাচ্ছ তাহলে তুমি সবচাইতে বড় ভুলটা করছো। তোমার সিলেবাস যদি 90% হোক 80% হোক কমপ্লিট থাকে, যতটুকু কমপ্লিট হয়েছে সেই সেকশনটাকে ধরো যে যতটুকু কমপ্লিট হয়েছে আমার অতটুকুর মধ্যে আমি ভুল করবো না, তবেই তুমি পাস করে যাবে। এবার এই জায়গাতে স্টুডেন্টরা ভুল করে কি বলতো, বিশেষভাগ বিগিনার যারা প্রথম দিচ্ছে এবার বা 1-2 বার আগে দিয়েছো, তারা ভাবছো কি আমার ম্যাথের তো পরিমিতি ঠিক করে হয়নি, আমার ম্যাথের ওই রাশিবিজ্ঞানে কিছু চ্যাপ্টার হয়নি, আমার জিকের এখন ওটা বাকি আছে, আমি মক টেস্টে ওটা ভুল হচ্ছে। ওই জিনিসগুলো থেকে দৃষ্টি একটু সরাও। তুমি যে জায়গাটুকু পারো, যে নাম্বারটুকু পারো, সেখানে কোনো যাতে ভুল না হয়, সেই সেকশনটাকে ধরো যে তোমার 90% 80% যতটুকু হয়েছে সেই সেকশনে আমি কোনো ভুল করবো না। বোঝা গেল? ওইটুকু জায়গাকে ধরো, তাহলে দেখবে তুমি যখন একটা পরিসীমার মধ্যে থেকে যাবে নিজেকে, তখন ওখান থেকে কোশ্চেন আসলে তুমি মাইন্ড ক্লিয়ার থাকবে আর ঝটঝট করবে। আর এই মুহূর্তে এসে যদি নতুন জিনিস পড়ছো, তুমি বলছো পরিমিতি আমার হয়নি, শঙ্কু আর গোলকটা না হয়নি, ঠিক আছে? তো সেটা যদি না হয়ে থাকে তাহলে এখন যে নতুনগুলো করছো, পুরানা যে কনসেপ্ট গুলো আছে সেগুলো ভুলে যাবে। আর সেগুলো রিভিশন না করলে এক্সামের আগে ওই প্যাটার্নটা মাথায় তোমার সেট হবে না। পরীক্ষায় গিয়ে বড় ভুলটা এখানেই করবে। পরীক্ষার আগে দেখলে সিলেবাস সব কমপ্লিট হলো, বাট প্রপার রিভিশনের জন্য আমি সেটা ফেলে আসলাম। বোঝা গেল ব্যাপারটা? নতুন জিনিস এখন ধরোই না, নতুন জিনিস ধরা মানে নিজেকে মানে সুইসাইড অ্যাটেম্প করা। এখন বোঝাতে পারলাম ব্যাপারটা? নতুন জিনিস একদম টাচই করো না। যদি কারো সিলেবাস অনেক বাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের সিলেবাস 80%, 90%, 95% হয়েছে তাদেরকে বলবো তুমি এটা মানে এখনই খাতায় লিখে রাখো যে নতুন জিনিস আমি পড়বোই না। নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে, অ্যাভয়েড সিলি মিস্টেকস। অ্যাভয়েড সিলি মিস্টেকস, এটা একটু ভালো করে রিড করতে হবে। তুমি ধরো এই যে বললাম 75টা কোশ্চেন করলে 10টা কোশ্চেন তোমার কি হলো, ভুল হলো। 10টা কোশ্চেন কি হলো, ভুল হলো, ঠিক আছে, মানলাম 10টা কোশ্চেন ভুল হলো। এবারে 10টা কোশ্চেনের মধ্যে দেখবে যে 2-3টে রয়েছে রিজনিং, 2-3টে কি রয়েছে রিজনিং, আর 2-3টে আছে কি বলতো ম্যাথ। এই জায়গাটা বুঝতে হবে। এবার ম্যাথ রিজনিং তুমি সেগুলো পারতে, সেগুলো সিলি মিস্টেক হয়েছে, জিকে 1-8টা সিলি মিস্টেক হয়েছে, হিন্দির গ্রামার 2-1টা সিলি মিস্টেক হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই 10টি কোশ্চেন যে হয়েছে তুমি এমন ভাবে সিলেক্ট করেছো যেগুলো আমি পারবো সেগুলোই করবে। এটা তো 75টা অ্যাটেম্প করেছো, 75টা কোশ্চেন তুমি পারতে। বোঝা গেল ব্যাপারটা? 75টা কোশ্চেন তুমি পারতে, তার মধ্যে কোনো ভুল হলো, তাহলে যেগুলো ভুল হয়েছে সেগুলো সিলি মিস্টেক। তো চেষ্টা করো এই সিলি মিস্টেকটা যতটা কমানো। 10টা থেকে যে একদম 0 হয়ে যাবে তা না, কিন্তু অ্যাটলিস্ট 2-3টে আনা যেতেই পারে। মানে সেই মিস্টেকের পরিমাণটা যত কমাবে তোমার দেখবে সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা তত বেশি হবে, নাম্বারটা তত গ্রোথ বেশি হবে। আর সেটা সম্ভব কি হবে, বারবার করে মক টেস্ট দাও, আর যে জায়গাগুলোতে ভুল হচ্ছে সেই জায়গাগুলোতে কনসেন্ট্রেট করো। যে জায়গাগুলোতে ভুল হচ্ছে সেই জায়গাগুলো বারবার কনসেন্ট্রেট করো। রিজনিং এ কি আমি কোন নাম্বারটা দিতে ভুল করছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ম্যাথমেটিক্যাল অপারেশন ক্লাস ম্যানেজ ভুল করছি, ওই ভুলগুলোর উপর জোর দাও যে এই ভুলগুলো আমার কেন হচ্ছে, সেগুলো পোস্টমর্টম করো, রেকটিফাই করো সেগুলোকে।
বোঝাতে পারলাম ব্যাপারটা? আজকে তো একটা পয়েন্ট আমি এখানে ছেড়ে দিয়েছি যে RH মেথডটা কি, এই মেথডটা কি, ঠিক আছে? এই যে আমি বলছি RH মেথড, এটা কি বলো? জিডি পরীক্ষাতে 4টি সেকশন থাকে, 4টির মধ্যে 2টো সেকশন ইজি, 2টো সেকশন অনেকেরই হার্ড লাগে। তো ইজি সেকশন কোনটা? রিজনিং এন্ড হিন্দি। রিজনিং আর হিন্দি এমন দুটো জায়গা যেখানে তুমি যদি 80 টার্গেট করো তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। 80-র মধ্যে অনেকেই এখানে 80-র মধ্যে 80 পায়, বা বলতে পারো 75 বা 72 বা 72 প্লাস নাম্বার অনেক স্টুডেন্ট নিয়ে আসে। যারা জিডি পাস করেছে তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে রিজনিং আর হিন্দিতে তুমি কতগুলো পেয়েছিলে, মোস্ট অফ দা স্টুডেন্ট বলবে আমার 70-এর উপরে, কেউ বলবে 72, 74, 75, 76, 70, মানে 77, 78, 80ও পেয়েছে, পাওয়া যায়। রিজনিং এ 20টা 20 করা যায়, তুমি একদিন হবে। হিন্দি যাদের ভালো বেস আছে, হিন্দি তারা 40টা নাম্বারের মতো 40টা নাম্বারই পাবে। তো পুরোটা না গেলেও 70, 72 বা 74 যাওয়াই যায়। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলবো ইজি সেকশন, রিজনিং, হিন্দি। জিকে একটু হার্ড আছে, একটু হার্ড মানে ভালো হার্ড, অনেকেই বোঝো জিকে কি পরিমাণ সমস্যা হয়। ম্যাথটা যারা পারো তারা ভালো, আর যাদের পারো না তাদের একটু উইক থাকে। কিন্তু এই দুটো জায়গাতে তোমাকে স্ট্রং হতেই হবে, এই দুটো জায়গায় তোমাকে স্ট্রং হতেই হবে। যদি এই দুটো জায়গায় তোমার স্ট্রং না থাকে তাহলে কিন্তু খুব বিপদে পড়বে তুমি। যদি মনে করো তোমার হিন্দি উইক আছে মানলাম, কিন্তু অঙ্ক ভালো হতে হবে। ওই জন্য এই R+H এই দুটা 80-র মধ্যে অ্যাটলিস্ট 70, এর নিচে নামলেই মুশকিল হবে। দেখো পরপর পয়েন্ট নিয়েছি, সেগুলো এক এক করে আমি আলোচনা করব। এইবার যেটা মক টেস্ট অ্যানালাইসিস, দেখো মক টেস্ট অ্যানালাইসিস আমি বলছি একটু ভালো করে বুঝবে। যারা মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো, তাদেরটা ঠিক আছে। এবার সেই স্টুডেন্টগুলো না মাত্র 10%, মিলিয়ে নিয়ে কথাটা। তোমরা যারা দেখছো তাদের কতজন মক টেস্ট অ্যানালাইসিস করো বলো? মক টেস্ট 1 ঘন্টার ভাই, কিন্তু অ্যানালাইসিস করতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। বা তুমি যদি এক্সপার্ট থাকো তাহলে 1 ঘন্টা একটা মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে। কেন? মক টেস্ট দিচ্ছি ঠিক আছে, আমার ভুল কোথায় হচ্ছে, কোন কোশ্চেনগুলো আমি ছাড়ছি সেগুলোর পোস্টমর্টম করতে হবে। যে আমি যেই কোশ্চেনগুলো ছাড়ছি সেগুলো কি আমার সিলেবাসের কোশ্চেন, মানে সিলেবাস কমপ্লিট করার কোশ্চেন, নাকি সিলেবাস যেগুলো কমপ্লিট করিনি সেগুলো। যেই সেকশনটা ভুল হচ্ছে, যে 12-14টা কোশ্চেন ভুল হচ্ছে, 12-14টা কোশ্চেন আমি ছাড়ছি, সেই কোশ্চেনগুলো আগে দেখো যে সেগুলো কি ধরনের কোশ্চেন, আর কোন জায়গাতে আমার সময় বেশি যাচ্ছে, কোন জায়গাতে সময় আমার ঠিকঠাক যাচ্ছে। আমি পুরো সবকিছু লেখা আছে, সবকিছু বলবো যে কোনটা আগে অ্যাটেম্প করা উচিত, কোনটা পরে অ্যাটেম্প করা উচিত, কোনটার কত সময় নেওয়া উচিত, সমস্ত কিছু বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে। তোমার মানে মক টেস্ট সম্বন্ধে পুরো মানে কনসেপ্ট তোমার ক্লিয়ার করে দেবো, কি কি স্টেপ করতে হবে। এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো পরীক্ষা তোমার ভালো হবে। বোঝা ব্যাপারটা? মক টেস্ট অ্যানালাইসিস মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গার দুটোকে স্টার মার্ক দিতেই হবে। সিলি মিস্টেক অ্যাভয়েড করো, মক টেস্ট অ্যানালাইসিস করো, যে মক টেস্টে আমার কোথায় ভুল হচ্ছে, আমি কোন জায়গাতে মক টেস্টে ছেড়ে আসছি, কোন জায়গাতে আমি এটা দিতে গিয়ে ওটা দিয়ে যাচ্ছি, বা ওই সময় আমার মাথায় কি চলছিল যে আমি ওই ভুলগুলো করছিলাম। নেক্সট রিভিশন, রিভিশন, রিভিশন। ঠিক আছে, এইটা মূল মন্ত্র হওয়া উচিত। এখন এক্সাম সামনে আছে, মাথায় শুধু একটা জিনিসই ঘুরবে, সেটা রিভিশন, রিভিশন, রিভিশন। নাকি আমার নতুন কিছু, নতুন কিছু। নতুন জিনিস করা মানে বলছি সুইসাইড অ্যাটেম্প। এখন যাদের সিলেবাস সব কমপ্লিট, তুমি বাকিগুলো পারো, অল্প স্বল্প জায়গা আমি এখন নতুন করে ধরছি, দিনে 1 ঘন্টা 8 ঘন্টা দেখছি, বাকি সময় পড়ছি, সেটা ঠিক আছে। বাট তোমার সিলেবাস যদি মনে করো বাকি আছে, আর তুমি বারবার নতুন জিনিসের পিছনে ভাবছো, যেটা অর্জন করেছো সেটাও হারিয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট রিভিশন করো। এখন রিভিশন না করলে পরীক্ষায় গিয়ে তুমি বারবার দেখেছো মক টেস্ট দাও, যাই দাও, ওই জানা জিনিসই ভুল করে আসো। তো একটা কথা বলো তো, যে জিনিসগুলো তুমি জানো, তোমার সিলেবাস যতটুকু কমপ্লিট, সেগুলোর মধ্যেই কিন্তু তুমি ভুল করো, সেগুলোই অ্যাটেম্প করো, সেগুলোই ভুল করো। তার মানে কি ক্লিয়ারিটি অফ থট কম আছে, আরো জিনিসপত্র ক্লিয়ার করা উচিত। সেটা হবে কি হবে, বারবার বারবার রিভিশন করো। রিজনিং রিভিশন করো, ম্যাথ রিজনিং করো, হিন্দি করো, জিকে করো। জিকের ইম্পর্টেন্ট সেকশন যেগুলো স্ট্যাটিক জিকে বা জিকের অ্যামেন্ডমেন্ট গুলো, যে যেগুলোকে কোশ্চেন বেশি আসে, সেগুলো বারবার বারবার রিভিশন করো। এখন রিভিশনের টাইম, এখন রিভিশনের টাইম, এখন নতুন কিছু পড়ার নাই। যারা রিভিশনটা করবে না এই মুহূর্তে, তারা কি বলবো সমস্ত কিছু কমপ্লিট করেও মানে হাতের বাইরে চলে যাবে জিনিসটা। বোঝাতে পারলাম ব্যাপারটা? রিভিশনটা বড় মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলেছে, টেক সেকশনাল মক টেস্ট। সেকশনাল মক টেস্ট দাও। কেন সেকশনাল মক টেস্টের কথা বলছি? ধরো তোমার ম্যাথ উইক আছে,
ম্যাথ উইক আছে, বা রিজনিং এ তোমার পুরো সিলেবাস কমপ্লিট কিন্তু 18টা 19টার বেশি হচ্ছে না, ম্যাথে 12টা 14টার বেশি হচ্ছে না, অথচ আমার ম্যাথে 17টা 18টা হওয়া উচিত। তাহলে যে জায়গাগুলো আমি 4-5টা কোশ্চেন মনে করো ম্যাথে আরো পারতাম, রিজনিং এ পুরো 20টাই পারতাম, সেই জায়গাগুলো তো আমার ভুল হচ্ছে, বা আমার যা জিনিসের মধ্যে ভুল হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেকশনাল মক টেস্ট দাও। মানে যেই জায়গাটা তোমার দুর্বল সেই জায়গাটার উপর কাজ করতে হবে। আমার এই হাতে কেটে গিয়েছে, আমি এই হাতে মলম লাগাচ্ছি, হবে? হবে না। এই হাতটা কেটেছে, এখানে দুর্বলতা আছে, আমার এখানে ব্যথা আছে, এই জায়গাতে চিকিৎসা করতে হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তোমার রিজনিং এ যদি 20তে 20 আসছে, 19টা 20টা হচ্ছে, এক আধটা ভুল হচ্ছে, সেটা যাই করো। যদি তোমার হিন্দিতে ঠিক আছে, তাহলে হিন্দি আর বেশি সেকশনাল মক টেস্ট দেওয়ার দরকার নেই। সেক্টরাল মক টেস্ট কোনটাকে দেবে? দুর্বল জায়গাতে, যেটা তোমার দুর্বল, যেটা তুমি উইক, ম্যাথে উইক হোক, জিকে তো উইক হোক, বা রিজনিং এ তোমার কোন সেকশনে 2-4টা কোশ্চেন ছেড়ে দিচ্ছ, মানে দুটো একটা কোশ্চেন প্রত্যেক শিফটে চলে যাচ্ছে, অথচ ওটা তুমি পারতে। 2-1টা কোশ্চেন ছাড়া মানে কি 4 নাম্বার 5 নাম্বার পিছিয়ে যাও, ওটা তুমি পারতে, তো সেটা কিভাবে জাস্টিফাই হবে? সেকশনাল মক টেস্ট দাও। কি মক টেস্ট দেবে? সেকশনাল মক টেস্ট দাও। এবার দেখো কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে বলছি। হ্যাঁ, মক টেস্ট গুলো এখন যে সময় এসছে, সপ্তাহে যতটা পারো দাও, 3টে 4টে, বা রোজ যদি দিতে পারো আরো ভালো। রোজ যদি মক টেস্ট দিতে চাও আরো ভালো। আমাদের ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইটেও কিন্তু মক টেস্ট দেওয়া আছে, 7 নাম্বার মক টেস্ট বা 8 নাম্বার মক টেস্ট এর মধ্যে আসবে। তুমি প্রথম থেকে আবার মক টেস্ট গুলো যারা দাওনি তারা দাও, তাহলে দেখবে প্রত্যেক দিন তোমার মক টেস্ট হয়ে যাবে। যদি অন্য কিছু কেনা থাকে, অন্য কোনো অ্যাপ বা অন্য কিছু ওয়েবসাইট তোমার থাকে কেনা, সেটা থেকে দাও, বাট মক টেস্ট এখন রোজ দেওয়ার চেষ্টা করো। রোজ একটা করে মেইন মক টেস্ট, আর সেকশন মক টেস্ট যদি চাও তাহলে সেকশন মক টেস্ট গুলো দিয়ে আসো, যেগুলো তোমার উইক। মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখন। তারপর যেটা বলেছে দেখো, নিজের ভুলগুলি খাতায় লেখো। নিজের ভুলগুলিকে খাতায় লেখো। কেন বলছি? মনে থাকে না? হ্যাঁ, মনে থাকে না। যে জায়গাতে ভুলগুলি হচ্ছে সেগুলো পরপর খাতায় লিখে নাও। খাতায় লিখলে তোমার কি হয় বলতো, চোখের সামনে দিন সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারবে যে আমার এই ভুলগুলো হচ্ছে, ম্যাথে এখানে ভুল হচ্ছে, রিজনিং এখানে ভুল হচ্ছে, সিলি মিস্টেক হচ্ছে, তাহলে আমাকে আজকের দিনে মক টেস্টে আমি এগুলো অ্যাভয়েড করবো। তাহলে তোমার মাইন্ড সকালবেলা ঘুম থেকে উঠেই বা দুপুরবেলা রাতের বেলা আবার রিভাইজ করে, এগুলো ভুল হচ্ছে, এগুলো ভুল করছি, ওই ভুলগুলো আমি দ্বিতীয়বার করবো না। যারা এক ভুল থেকে শিখে যাও তারা গ্রোথ করে, আর যারা এক ভুল বারবার করে তাদেরকে দ্বারা কিন্তু গ্রোথ হয় না। এই জন্য বলছি বারবার এগুলো লিখে নাও। নেক্সট পয়েন্ট বলছে, নিজের স্ট্রং জোন এবং নিজের দুর্বল জায়গা খোঁজো, উইক জোন খোঁজো, স্ট্রং জোন এবং দুর্বল জায়গা খোঁজো। ভালো করে বোঝো। 4টা সেকশন, সেই সেকশনটার মধ্যে তুমি বোঝো যে কোন সেকশনটা আমার স্ট্রং, কোন সেকশনটা আমার উইক। স্ট্রং সেকশন আগে দেওয়ার চেষ্টা করো, উইক সেকশন পরে নিয়ে আসো, মানে পরের হাফে দেবে এক্সামে। বোঝা গেল? আর স্ট্রং জোনটার উপর দেখো সিলি মিস্টেক কতটুকু হচ্ছে ওটা কমাও, আর যেটা উইক জোন সেটার উপর বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমার সেই জিনিসগুলো ইমপ্রুভ হবে। নেক্সট বলেছে, মোস্ট ভাইটাল জায়গায় ভালো করে কথাটা শুনবে আমার। যাদের নাম্বার 90 থেকে 100, মানে 100 নিচে আসছে, মনে করো 80 থেকে 90 100 আছে, এইটা থেকে 130 বা 110 এর মধ্যে নিয়ে যাওয়া, এটা টেক্স হার্ড এফোর্ট। কথাটা ভালো করে বোঝো। তোমার নাম্বার 90 100 মধ্যে আছে, এভারেজ স্টুডেন্ট, মোস্ট অফ দা স্টুডেন্ট যারা মক টেস্ট তোমরা দাও তাদের নাম্বার এই 100 নিচে থাকে, মানে 80 থেকে 100 মধ্যে থাকে। এই জায়গাটা স্কোর করা ইজি টু মডারেট, কিন্তু এই স্কোরটাই যদি 110 বা 130 নিয়ে যেতে চাও, মানে কাট অফের কাছাকাছি, কাট অফের ওপরে, তাহলে তোমার এটার জন্য অনেক বেশি এফোর্ট দিতে হবে। আজকে 100 নাম্বার তুলতে তোমার যতটুকু এফোর্ট লেগেছে, 6 মাস 4 মাস 2 মাস বা কারো 1 বছর 1.5 বছর যতটুকু টাইম লেগেছে, তো সেই জায়গা থেকে এই যে 10 নাম্বার বা 30 নাম্বার আরো বাড়ানোর জন্য অনেক বেশি এফোর্ট দিতে হবে, সিলেবাস আরো অনেক বেশি পড়তে হবে, আরো অনেক বেশি প্র্যাকটিস থাকা দরকার। এইটুকু জায়গা আনা এবার স্টুডেন্টের মধ্যে পড়ো, কিন্তু তুমি যখন 110 130 এর মধ্যে যাবে, ওটাই তোমাকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বানাবে। আর নিজের মধ্যে এক্সট্রা অর্ডিনারি জিনিসটা আনতে গেলে বারবার প্র্যাকটিস, বারবার সিলেবাসের উপর রিভিশন, বারবার একই জিনিসের উপর লেগে থাকা দরকার। বোঝা গেল ব্যাপারটা? একটা জিনিসের উপর দিন রাত এক করে পড়তে থাকো হবে। আর পড়ছি আমার হচ্ছে না, ওরকম করে পড়লে হবে না, এখন এক্সকিউজ দেওয়ার সময় না। ওই জন্য বলছি এই সময়টা মানে 100 থেকে 120-30 এর মধ্যে যে জাম্প করবে, সেই জন্য এক্সট্রা এফোর্ট লাগবে। বাকিটা যদি 10 ঘন্টা 12 ঘন্টা পড়ছি, আমাকে 14 ঘন্টা 16 ঘন্টা পড়তে হবে। এক্সট্রা এফোর্ট না দিলে আমি এই যে এভারেজ স্টুডেন্ট যে আছে, এভারেজ স্টুডেন্টের ট্যাগলাইনটা নিজের থেকে সরাতে পারবো না। বুঝতে পারলাম? ওই এভারেজ স্টুডেন্ট ট্যাগলাইনটা তোমাকে সরাতে হবে।
তারপরে যে জায়গাটা মোস্ট ভাইটাল, যে অনেকে বলো যে মক টেস্ট দেবো, কোন সেকশনটা আগে দেবো। প্রথমে বলি সেকশন হচ্ছে যে সেকশনটা তোমার ইজি, তুমি দিতে পারো হিন্দি, দিতে পারো রিজনিং, বা দিতে পারো অন্য কিছু, কিন্তু ম্যাথ আমি বলবো শেষের দিকে রাখো। এবার আমি যেটা বলছি মোস্ট অফ দ্য স্টুডেন্টের মানে যেটা প্রেফারেন্স করে, তারা প্রথমে দেয় জিকে। জিকে মনে করো মোস্ট অফ দ্য স্টুডেন্টের উইকনেস থাকে, কারণ এসএসসি জিকে অনেক বড় সিলেবাস, সমুদ্রের মতো। তাহলে জিকেটার মধ্যে তুমি 5টা 7টা 10টা 12টা যাই পারো, কম সময় কিন্তু এটা নেমে গেল। জিকের পরে দাও কি বলতো হিন্দি, বা তুমি আগে হিন্দি পরে জিকে দিতে পারো, অল্টারনেট করতে পারো। তো জিকের পর যদি হিন্দি যাও, তাহলে কি হিন্দিতে তোমার 8-10 মিনিট 10 মিনিটের মতো হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো একটু টাইমটা ভালো করে বলছি, জিকেতে 5 থেকে 7 মিনিটের বেশি নেবে না, আর হিন্দিতে অন এন এভারেজ মনে করো 9 থেকে 11 মিনিট নাও। তাহলে তোমার এই দুটো মোটামুটি ধরো কত মিনিট, 15 মিনিট 16 মিনিটে হয়ে গেল দুটো সেকশন, বোঝো ভালো করে। এবার তোমার হাতে 45 মিনিট আছে, 45 মিনিটে তুমি দুটো সেকশনকে হাত দিয়ে পারো। রিজনিং করো, তারপরে রিজনিং মনে করো ধরো 15 থেকে 18 মিনিট। তাহলে দেখো তোমার হাতে কতটুকু টাইম থাকলো এখন, এইদিকে 15 কত মিনিট, 30 মিনিট। তবে রিজনিং 15 থেকে 18 মিনিটে নামাতে হবে 30 বার। এদিকে 15-16 মিনিট হয়, এদিকে 16 মিনিট, 32 মিনিট হলো। তাহলে তোমার দেখো 3টি সেকশন কমপ্লিট হয়ে গেল। কিন্তু এগুলো এই টাইমে নামাতে পারতো, আর এই টাইমে এগুলো নামানো যায় দুয়ে বেড়ে গেল। জিকে 5 থেকে 7 মিনিট করাই যায়, আর এটাকে 9 থেকে 11 মিনিট করাই যায়। দেখো না হাইস্ট যদি 7 মিনিট, এটা কত মিনিট, 11 মিনিট, 18 মিনিট, 18টা কত মিনিট, 36 মিনিট। তাহলে 36 মিনিট হলেও তোমার কাছে আরো 24 মিনিট এক্সট্রা রয়ে গেল যদি হাইস্ট ধরো। আর যদি লোয়েস্ট ধরো বা এভারেজ ধরো, তাহলে তোমার এই দুটো করতে গেলে তোমার প্রায় 32-33 মিনিট লাগবে। 32-33 মিনিট তোমার হাতে আরো 26-27 মিনিট হয়ে গেল। সেই 26-27 মিনিট তুমি ম্যাথকে দিতে পারবে, বোঝা গেল। আমি বলবো তোমরা এই তিনটা এই প্যাটার্নে যে করতে হবে না, এই তিনটাকে 1 2 3 4 1 2 3 করতে পারো, কিন্তু আমি বলবো ম্যাথটাকে তুমি শেষের দিকে রাখো। ম্যাথ একান্তই যদি খুব স্ট্রং জোন তোমার, তুমি ম্যাথ খুব ভালো পারো, তাহলে আগে করতে পারো। আদারওয়াইজ আমি বলবো যে জায়গাগুলো টাইম টেকিং কম সময় নিচ্ছে, সেইগুলোকে আগে প্রায়োরিটি দাও, বোঝা গেল ব্যাপারটা। তাহলে তোমার কি হবে, এক্সামে গিয়ে সময়ের সাথে সাথে তোমার উপর থেকে ব্যাগেজটা কমবে। আর যদি সময়ের সাথে সাথে ম্যাথ করছো, রিজনিং করছো, ক্যালকুলেশন আগে করছো, তোমার 40 মিনিট 45 মিনিট চলে গেল, 15 মিনিট আমার হাতে টাইম আছে, 15 মিনিটে দুটো সেকশন যখনই ভাববে মাথা খারাপ হয়ে যাবে, কোলাপস হয়ে যাবে পুরোপুরি ব্রেন, বোঝা গেল। এবার দেখো কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলছি, তো মক টেস্ট কোন কোন টাইমে দেবে, এটা পরে আসি। হ্যাঁ, মক টেস্ট কোন কোন টাইমে দেবে, এটা খুব ভাইটাল জায়গা। মক টেস্ট দাও, এখন যেমন আমাদের এখনো সিটি ডিভিশন স্লিপ দেয়নি, যে কোন সিটিতে হবে, পাশের সিটিতে আই থিঙ্ক হবে, কোন টাইমে হবে দেয়নি। মক টেস্ট তুমি এমন একটা সময় নাও যে সময়টা তোমার মানে কি বল মাইন্ড স্টেবল থাকে। ধরো দুপুরের দিকে মক টেস্ট দিতে পারো, কেউ আবার রাতের দিকে দেয়, কেউ সকালে ঘুম থেকে উঠে মক টেস্ট দাও। তুমি দাও যে টাইমটা তোমার কাছে বেস্ট মনে হয়, যে টাইমটা তোমার কাছে মনে হয় যে ওই টাইমটা আমি রিল্যাক্স ভাবে দিতে পারবো। এবার মক টেস্ট দিতে বসেছো, বাড়িতে মনে করো কোনো একটা কাজ চলছে ওই সময়, বা বাড়িতে দু চারজন লোক কথা বলছে, 2-4 জন লোক এসেছে বাইরে থেকে, সেই সময় মক টেস্ট দিলে কনসেন্ট্রেশন হবে না, নিজের সেরাটা দিতে হবে না, বোঝা গেল ব্যাপারটা। সেই জন্য মক টেস্টটা এমন টাইমে দাও যে টাইমটা তোমার কাছে ফ্রি মনে হচ্ছে, যে টাইমটা তোমার কাছে কোনো ধরনের কনফিউশন থাকবে না, সেই টাইমে মক টেস্ট দাও। সে হতে পারে রাতের দিকে, বা হতে পারে দুপুরের দিকে, বা সকালের দিকে। এবার কথা হচ্ছে যবেই তুমি এক্সামের ডেট পেয়ে গেলে, এক্সামের শিফট পেয়ে গেলে, তখন মক টেস্ট দিবে ওই টাইমে। মনে করো তোমার মক টেস্ট এক্সাম শিফট হলো 6 তারিখ বিকেলে, বা 6 তারিখ সকাল ফার্স্ট শিফটে। তখন তুমি কি করবে, যদি 6 তারিখ সকাল ফার্স্ট শিফট হয়, মানে 8টা 7টা শিফটে, তাহলে তখন ওই টাইমে মক টেস্ট দাও, মানে ওই টাইমের সাথে ইউজ টু হোক। অনেকে সকালের দিকে মনে করো ওইভাবে ঘুম ভাঙে না, বা বিকেলের দিকে অনেক টায়ার্ডনেস চলে আসে, তখন কিছু না কিছু পারফরমেন্স ল্যাক হয়, মানে আপস এন্ড ডাউন হয় পারফরমেন্স। তো চেষ্টা করো ওই টাইমটাকে অ্যাডজাস্ট করার, তাহলে দেখবে তোমার বডি ওটার মতো করে কাজ করবে, বোঝা গেল ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখো বলেছে আর্ট অফ এলিমিনেটিং অপশনস। অপশন কিভাবে এলিমিনেট করবে। মনে করো তোমার অপশন টেস্ট হচ্ছে, অপশন টেস্টের ক্ষেত্রে কি হবে, তুমি অপশন টেস্ট করতে পারো, একটা অপশন জানতে হবে। ধরো 4টা অপশন মধ্যে 2টো অপশন জানো, তো 2টো অপশন জানো না, তাহলে সেই দুটোর মধ্যে কি কি হতে পারে সেটা একটু জাস্টিফাই করতে পারো। 3টা অপশন যদি জানো, একটা অপশন জানো না যেটা হবে কি হবে না, তাহলে সেই ক্ষেত্রে দিতে পারো। ওই যে অপশন টেস্টটা একটু ভালো করে বুঝতে হবে। লাস্ট অপশন যেটা আমাদের আজকে আছে, যে মোস্ট ইম্পর্টেন্ট এবং কেউ এটা মিস করবে না, তুক্কা কতগুলি করব এবং কিভাবে করব। তুক্কাটা আমি পরে আসছি, কেন আসছি বোঝো। যাদের অ্যাটেম্প ভালো আছে, যারা মনে করো
দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাটেম্প 65 বা 70 75 হয়ে গিয়েছে, তাদেরকে বলবো আমি তুক্কা নামারাই ভালো। মানে 65 70 এর মতো তোমার চলে গিয়েছে মানে অ্যাটেম্প, বা বলতে পারো 60 এর মতো চলে গিয়েছে, আর সেটা সেফ আছো তুমি, মানে কোশ্চেন খুব বেশি কাটা হবে না, তাহলে বলবো তুক্কা না মারা উচিত। কিন্তু যদি তোমার 60 এর থেকে কম থাকে, 60 থেকে কম থাকে, তো 60 থেকে কম যদি অ্যাটেম্পটই হয়, তো কাটপিট পেয়ে তোমার নাম্বার ওই 100 বা 110 এর মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে তো কাট অফ ক্লিয়ার হবে না, এবার যে অবস্থা চলছে সেই ক্ষেত্রে তুমি তুক্কা মারতে পারো। তুক্কা কেন মারতে পারো? এইবার 2024 এর এক্সাম 2025 এর এক্সাম যাচ্ছে, নেগেটিভ মার্কিং এর পরিমাণ অনেক কম। নেগেটিভ মার্কিং কি বলেছে? 0.2, ভালো করে বোঝো ব্যাপারটা, 0.25। 0.25 মানে কি বলতো? যদি তোমার 8টি কোশ্চেন ভুল হয়, 8টি কোশ্চেনের জন্য কয় নাম্বার কাটবে বলো তো? 2 নাম্বার। এই জায়গাটা বোঝো ভালো করে, একটু ইজিলি বোঝাচ্ছি। তুমি কোশ্চেন 8টি কোশ্চেন ভুল করলে, 8টি কোশ্চেন ভুল করলে, ঠিক আছে, 8টি কোশ্চেন ভুল করলে তোমার কাছ থেকে কাটবে কত নাম্বার জানো? 2 নম্বর। কত নম্বর কাটবে? 2 নম্বর। এই জায়গাটা বুঝছো, 8টা কোশ্চেন ভুল করলে অথচ কাটবে কয় নাম্বার? 2 নম্বর। কিন্তু এর আগে ছিল 4টা কোশ্চেন ভুল করলে কয় নাম্বার কাটতো? 2 নম্বর। এবার তুমি দেখো 2 নাম্বার পাওয়ার জন্য তোমার কয়টা কোশ্চেন রাইট করতে হবে? একটা কোশ্চেন। তাহলে তুমি যখন ধরো 9টা তুমি তুক্কা মারলে, 9টি কোশ্চেন তুক্কা মারলে, 9টির মধ্যে রাইট হলো একটা কোশ্চেন, রং হলো 8টা কোশ্চেন, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তুমি নেগেটিভে যাবে না, কারণ একটা কোশ্চেন তোমাকে 2 নাম্বার দিয়ে দেবে, আর এইদিকে 8টা কোশ্চেন তোমাকে 2 নাম্বার নিয়ে নেবে। তার মানে 9টা কোশ্চেন আমি তুক্কা মারলাম, 9টার মধ্যে একটা আমার ভুল হলো, তবু আমি নেগেটিভে আসলাম না, আমি তবুও কোথায় থাকবো বলতো? তবুও আমি কিন্তু ইকুয়াল থাকবো, মানে আমি নিচে নামবো না। কারণ এইবার এই যে 0.25 বা বলতে পারো 18, এটা হচ্ছে নেগেটিভ। এটা খুব ভালো জিনিস যে যদি তুমি তুক্কা মারো 9টার মধ্যে যদি তোমার একটাও ঠিক হয় তবুও কিন্তু ভুল হবে না, কিন্তু 9টার মধ্যে দুটো দিক ঠিক হয়ে যায় তাহলে তুমি প্লাসে চলে যাও, নাম্বারটা ইনক্রিজ হবে। এই জন্য বলছি যে তুক্কা কারা মারবে? যারা 65 70 এর উপরে, তারা মারার দরকার নেই। বা যদি একান্তই চাই যে মারবো, যে একটু টেস্ট করে দেখবো নাম্বার কিছু বাড়তেই পারো, হবে, দিতে পারো। কিন্তু যাদের নাম্বার কম আছে তারা অবশ্যই তুক্কাটা অ্যাপ্লাই করতে হবে, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং কম আছে। এইবার দেখো আমি বলছি তুক্কাটা মারবে কিভাবে। ধরো এ বি সি ডি, এই 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে তুমি একটাও যদি না জানো, 4টা অপশনের মধ্যে ধরো 2টো অপশন জানো, সি ডি তুমি জানো, তাহলে এ বি এর মধ্যে একটা মারতে পারো। কিন্তু যদি যতগুলো তুক্ক মারবে সেগুলো কোনোটাই তোমার মানে একদম ধারে কাছেও নেই, তাহলে আমি বলবো কি বলো তো, বেশিরভাগ ক্ষেত্রে বি এবং সি অ্যান্সার হয়। তাহলে বি এবং সি এর মধ্যে যে কোনো একটা ধরবে। ধরো বি ধরলাম, বি ধরলে এটারও বি, এটারও বি, এটারও বি, এটারও বি, সব বি বি দিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে প্রবাবিলিটির ক্ষেত্রে তোমার চান্স থেকে যায় বেশি। কিন্তু তুমি একটা এ দিচ্ছ, একটা সি দিচ্ছ, একটা বি দিচ্ছ, একটা ডি দিচ্ছ, সেই ক্ষেত্রে না চান্সটা অনেক রিডিউস হয়ে যায়। মানে যারা প্রবাবিলিটি করেছে তারা বুঝতে হবে তোমার সম্ভাবনা এই ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়, বুঝতে পারলে? কারণ 9টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন তো বি অ্যান্সার হবেই, তাই না? হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সেই ক্ষেত্রে এই জিনিসটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল? তাহলে তুক্কাটা আমি বলছি না যে মারতেই হবে, কিন্তু কারা তুক্কা করবে? যাদের নাম্বারটা এটার উপরে যাচ্ছে না, মানে এটার উপরে অ্যাটেম্প যাচ্ছে না, বা তুমি দেখতে পাচ্ছ যে আমার এক্সামটা ভালো গেল না, তাহলে সেই ক্ষেত্রে বসে থেকে কি লাভ? তুক্কা মেরে দিয়ে আসলে যদি কিছু মানে কিসমত যদি চমকে যায় তাহলে হতেও পারে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ছিল আমাদের আজকের মক টেস্ট রিলেটেড তোমাদের যা যা কনফিউশন সেটা আমি বললাম। যদি মক টেস্ট রিলেটেড আরো কোনো কনফিউশন থাকে যে মক টেস্টের নাম্বার আমার বাড়ছে না, কেন বাড়ছে না, কি বৃত্তান্ত বুঝতে পারছি না, তাহলে তুমি এই ক্লাসটা দেখার পর আমাকে কমেন্টে জানিও যে তোমার কি কি পার্সোনালি সমস্যা হচ্ছে, তাহলে আমি সেখান থেকে তোমাদের বোঝার চেষ্টা করবো। আর মক টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো বললাম একটু হাইলাইটটা বোঝো। মক টেস্ট অবশ্যই তোমাকে অ্যানালাইসিস করতে হবে, নতুন জিনিস এখন পড়া যাবে না, বারবার রিভিশন করো, নিজের সিলি মিস্টেক কমাও, বারবার দেখো কোন সেকশনে তুমি ভুল করছো, সেই ভুলগুলোই কমাও। এখন হাতে 10-12 দিন টাইম আছে, এই টাইমটাকে কাজে লাগাও, বুঝতে পারলে? এই টাইমটা নতুন জিনিস আমার এটা হয়নি, এটা হয়নি, তোমার সাইকোলজি বোঝো। আমি আগেও বলেছি তোমাদের, মোস্ট অফ দ্য স্টুডেন্টের মাথায় বলবে কি আমার এটা হয়নি, ওটা হয়নি, ওটা হয়নি, কিন্তু এগুলো ধরতে গিয়ে তুমি এতদিন ধরে যে যতটা মেজরিটি অফ দ্য জিনিস আয়ত্ত করেছো সেটা তোমার থলি থেকে চলে যাবে। ব্যাপারটা একটু বোঝো, একটু ক্লিয়ার করছি। মনে করো তোমার সিলেবাস এতটুকু ক্লিয়ার আছে, আর এইটুকু সিলেবাস তোমার ক্লিয়ার হয়নি, তোমার ব্রেন তোমাকে এই দিকে পুশ করবে খালি বারবার যে আমার না এই সিলেবাসটা কমপ্লিট হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি এত বড় সিলেবাস যে তোমার কমপ্লিট হয়েছে এটার প্রতি ব্রেন দেখাবে না, কারণ মাইন্ড আমার নেগেটিভ জিনিস বেশি ভাবে। দেখো খুব কম সময় যখন ভালো জিনিস চিন্তা ভাবনা করে,
এই যে সাইকোলজিক্যাল গেমটা, এটা যারা জয় করতে পারবে, যারা নিজের নার্ভ কন্ট্রোল করতে পারবে, যারা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে, তারাই জিতবে। কারণ মোস্ট অফ দা নাম্বার কিন্তু এখানে। তো ধরো 160 নাম্বারের পরীক্ষা, তাহলে এখানেই রয়েছে 130 নাম্বার, আর এখানে রয়েছে কত নাম্বার বলো তো বাকিটা? মনে করো ধরো 30 40 50 নাম্বার, 50 কোথায়, 40 নাম্বার, 40 আচ্ছা 30 নাম্বার এখানে, তাই না? তাহলে 30 নাম্বারের দিকে না ভেঙে 130 নাম্বারের দিকে ভাগাটা বেশি বেটার না? এটা আমার পড়া আছে, এটা আমার পড়া নেই, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য মাইন্ডকে কন্ট্রোল করে, নিজেকে নার্ভকে কন্ট্রোল করো যে না আমার এটাকে ফোকাস করতে হবে, ওটার পিছনে দৌড়ে আমি কিন্তু নিজেকে হারাবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আশা করি এরপরে মক টেস্ট নিয়ে বা মক টেস্টের নাম্বার কেন বাড়ছে না, এটার কারণ তুমি নিজেও পেয়ে যাবে যে কেন তোমার নাম্বার বাড়ছে না। ঠিক আছে? আর কোনো ধরনের কনফিউশন আমার মনে হয় না মক টেস্ট নিয়ে থাকার কথা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।